গান্ধীজির ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে কি অবদান ছিল অনেকেই প্রশ্ন করেন। অনেকে বলেন যে গান্ধীজি তো সুভাষচন্দ্রের বিরুদ্ধে সবচেয়ে বেশি লেগেছিলেন, তিনি সুভাষচন্দ্রের জনপ্রিয়তা দেখতে পারতেন না, এটাও ঘটনা। আবার তিনি ব্রিটিশকে তোষণও করতেন, ব্রিটিশকে চটাবেন না ঠিক করেছিলেন। আবার অনেকেই বলেছে তিনি ব্রিটিশের একজন ভালো পুলিশ। তো এত কিছু গান্ধী সম্বন্ধে আবার শুনতে পাই। এবার একটু জানতে হবে যে আমাদের মহাকাব্যের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীর সম্বন্ধে কি মূল্যায়ন করেছিলেন। নমস্কার, আমি কেশব ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। নেতাজিকে নিয়ে একটু পড়াশোনা চর্চা করি। ইউটিউব চ্যানেল চক্রান্তের জেলা নেতাজি, এখানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা প্রথমেই বলেছি। এবার দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীর সম্বন্ধে কি মূল্যায়ন করেছিলেন। আপনারা অনেকেই জানেন যে নেতাজি তার জীবনের যে কতদিন রাজনীতি করেছেন ভারতবর্ষে, বেশি দিন নয়, 20 বছর। তার মধ্যে তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। প্রচন্ড অসুস্থতার কারণে তিনি বছর 33 সাল থেকে 34 সাল, 3.5 বছর 4 বছর তিনি ইউরোপে বিভিন্ন দেশে গিয়েছিলেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। প্রচন্ড অসুস্থ, তিনি জেলেও গেছেন বহুবার। তিনি স্বাস্থ্য উদ্ধারে যখন বাইরে গিয়েছিলেন তখন সেই সময় তিনি ইন্ডিয়ান স্ট্রাগল বইটা লিখেছিলেন। ইন্ডিয়ান স্ট্রাগল 1934 সালে লিখেছিলেন। সে বইটা একটু মহামূল্যবান বই, একটু অমূল্য দলিল ইতিহাসে। তিনি অসুস্থ অবস্থায় কোনো কাগজ ফাগজ সেরম জোগাড় করতে পারেননি। উনি বলেছেন তার ভূমিকায় যে আমাকে লিখতে হয়েছিল পুরো মেমোরি থেকে, যতটা পেরেছি লিখেছি। কিন্তু যে বই তিনি লিখেছেন এটা একটি অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। সেই বইতে তিনি একটি চ্যাপ্টার লিখেছিলেন, দি রোল অফ মহাত্মা গান্ধী ইন ইন্ডিয়ান হিস্ট্রি, চ্যাপ্টার 16। তো এই ইন্ডিয়ান স্ট্রাগলের ইংরেজি বই, তার বাংলা অনুবাদ আছে। তিনি যে কি মহামূল্যবান তিনি মতামত দিয়েছেন গান্ধীজির সম্বন্ধে, এটা কল্পনাতীত, শুনলে চমকেও যাবেন। তিনি একাধারে গান্ধীজির আপোষমুখী নীতি, যখন যুদ্ধতে জিততে গেলে অহিংসার দ্বারা কিছু হয় না, পৃথিবীর ইতিহাসে নেই, তিনি যেমন এটা সমালোচনা করেছেন, তেমনি গান্ধীজি যে জনসংযোগ, যে কংগ্রেসকে যে সাধারণ মানুষের মধ্যে নিয়ে গিয়েছিলেন, এটা কথা বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন অন্য দেশে থাকলে তার কি হতো, গান্ধীজির ভূমিকাটা কি ভারতবর্ষে। ইংরেজ তো কোনোদিন ভয় পায়নি, বা যখন গান্ধীজির আহ্বানে আন্দোলন যখন চূড়ান্ত পর্বে চলে যায় তখন তিনি থামিয়ে দেন। এটা অনেকবার আমরা দেখেছি, আমিও আগের কতগুলো এপিসোডে বলেছিলাম। আবার এই গান্ধীজির জন্য কি স্বাধীনতা আসবে নাকি আসবে না, সমস্ত ব্যাপারে তিনি বলেছেন। প্রথমটা একটু বলে দিই। প্রথমেই তিনি বলেছিলেন যে গান্ধীজি তো অনেক রকম জীবনযাপনটা বিভিন্ন রকমের আমরা দেখেছি। সোমবার দিন তিনি মৌনব্রত অবলম্বন করবেন, তিনি খাটে বসবেন না, তিনি চেয়ারে বসবেন না, তিনি মাটিতে বসবেন, তিনি চরকায় সুতো কাটবেন, তিনি খুব কম বস্ত্র পরবেন, তাদের ভারতীয় সন্ন্যাসীদের মতো লাগছে। তিনি আশ্রমে গিয়ে থাকবেন, তিনি নিরামিষ আহার করবেন। এইসব কতগুলোতে লোকেরা গান্ধীজির প্রতি আকৃষ্ট হয়েছে। সুভাষচন্দ্র এটাও বলেছে। কিন্তু গান্ধী যদি অন্য দেশে জন্মাতেন তাহলে কি হতো? স্বাধীনতা সংগ্রাম যখন চলছে তখন গান্ধীর ভূমিকাটা কি স্পষ্টভাবে বলেছেন। রাশিয়াতে জন্মালে বা ইতালিতে জন্মালে তাকে কি করা হতো, তারই কথা থেকে, সুভাষচন্দ্রের কথা থেকে আপনাদের সামনে এটা পড়ে শোনায়। চ্যাপ্টারটার নাম দি রোল অফ মহাত্মা গান্ধী ইন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান স্ট্রাগল থেকে পড়ছি। প্রথমেই শুধু বলি অন্য দেশে জন্মালে কি হতো, তার আগে ভূমিকার দুটো লাইন তিনি লিখেছেন। দি রোল হুইচ এ ম্যান প্লেজ ইন হিস্ট্রি ডিপেন্ডস পার্টলি on his physical and mental equipment and partly on the environment and the needs of the
times in which he is born, there is something in Mahatma Gandhi which appeals to the mass of the Indian people. এরপর যেটা বললেন সেটা হচ্ছে সাংঘাতিক ব্যাপার। কি বলেছেন? তিনি বললেন যে born in another country he might have been a complete misfit. আবার বলি, born in another country he might have been a complete misfit. What, for instance, would he have done in a country like Russia or Germany or Italy? His doctrine of non-violence, ভালো করে শুনবেন, his doctrine of non-violence would have led him to the cross or to the mental hospital. In India it is different. His simple life, his vegetarian diet, his goat's milk, his day of silence every week, his habit of squatting on the floor instead of sitting on the chair, his loin cloth, in fact everything connected with him has marked him out as one of the eccentric Mahatmas of old and has brought him nearer to the people. এটা অরিজিনাল লেখা সুভাষচন্দ্র, যেটা বললাম এক্ষুনি ইন্ডিয়ান স্ট্রাগল থেকে পড়ে। এটারই বাংলাটা একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের সুবিধা হতে পারে অনেকে। ইতিহাসে কোনো ব্যক্তির ভূমিকা নির্ভর করে অংশত তার দৈহিক এবং মানসিক প্রস্তুতির ওপর এবং অংশত পারিপার্শ্বিক অবস্থা ও জন্মের সমকালীন প্রয়োজনের উপর। মহাত্মা গান্ধীর এমন কিছু আছে সাধারণ ভারতবাসীকে যা অভিভূত করে। অন্য দেশে, এটাকে ভালো করে শুনুন, অন্য দেশের পক্ষে হয়তো তিনি সম্পূর্ণ অযোগ্য হতেন, যথা রাশিয়া বা জার্মানি কিংবা ইটালির মতো দেশে তিনি কি করতেন? তার অহিংসার মতবাদের জন্য তার প্রাণদণ্ড হতো। ভালো করে শুনবেন, তার অহিংস মতবাদের জন্য প্রাণদণ্ড হতো, কিংবা তাকে মানসিক হসপিটালে পাঠানো হতো। ভারতের অবস্থা অন্য প্রকার। তার সরল জীবনযাপন, নিরামিষ আহার, ছাগলের দুধ, সপ্তাহে একদিন মৌনব্রত, চেয়ারে না বসে মেঝেতে বসার অভ্যেস, কোটি বস্ত্র, বাস্তবিক পক্ষে তার সম্বন্ধে সবকিছুই প্রাচীনকালের অদ্ভুত প্রকৃতির মহাত্মাদের অন্যতম রূপে তাকে স্থান দিয়েছে এবং জাতির কাছে ঘনিষ্ঠতর করেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল তিনি যে লিখেছেন 34 সালে, যেটা প্রকাশিত হয়েছিল, তাতে এই কথা লিখেছেন। ভাবতে পারেন 34 সাল, তখন সুভাষচন্দ্র বয়স 37। তিনি বিদেশে গেছেন স্বাস্থ্য উদ্ধার করতে, যতটা পেরেছেন তার মনের থেকে, যতটা মনে ছিল সেটাই লিখেছেন এবং এটা অত্যন্ত বাস্তববাদী বিশ্লেষণ। অনেকে বললে রাগ করবেন যে নেতাজি তো সুভাষচন্দ্রকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন। হ্যাঁ, এটাই নেতাজির গুণ, তার সৌজন্যবোধ, তার শালীনতা, তার ভদ্রতা, তার বিনয়, এগুলো ভাবা যায় না। সেই জন্য গান্ধীর সমালোচনা করলে তিনি গান্ধীর যতটা প্রশংসা করার তিনি করেছেন, যেটা দরকার তার মনে হয়েছে। কুৎসিত কথা কোনদিন বলেননি নেতাজি, কিন্তু সত্যি কথাটা বললেন যে ভারতবর্ষে যখন আপনার লড়াই হচ্ছে, বিপ্লবীরা যখন প্রাণ দিচ্ছেন, ফাঁসির মঞ্চ বেছে নিয়েছেন, তার সংসার, পরিবার, পরিজনদের ছেড়ে, তার মায়া ত্যাগ করে তারা যখন যৌবনে তারা যখন উদ্দীপ্ত হওয়ার কথা, সংসার করার কথা, সেই সময় স্বাধীনতার জন্য, ভারত মাতার শৃঙ্খল মুক্ত করবার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন লড়াই করছেন, ফাঁসির মঞ্চে আত্মত্যাগ করছেন, তখন গান্ধীজি ওই বিপ্লবীদেরও কোনো প্রশংসা করেননি, উল্টে নিন্দা করেছেন এবং তিনি অহিংসার মাধ্যমে তিনি ব্রিটিশ যারা ব্যবসা করতে এসে শোষণ করছে, বণিক হিসেবে এসেছিল 1757 সালে পলাশির প্রান্তরে যুদ্ধে জেতার পর থেকে তারা বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। তারা যে শোষণ করেছেন অকল্পনীয়। ভারতবর্ষে সব লুট হচ্ছে, লক্ষ লক্ষ লোককে তারা মেরেছে,
একটা হিসাব বলে 1757 সাল থেকে 1947 সাল 190 বছরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ 8 কোটি ভারতীয় খুন করেছে। চারদিকে বিদ্রোহ, অনেক বিদ্রোহ, একটা পর একটা বলবো আপনাদের পরে। তা এই অবস্থায় সমালোচনা তাকে শুনতেই হবে, কিন্তু নেতাজি অত্যন্ত পরিশীলিত ভাষায় কথাগুলো বলেছেন, কিন্তু যেটা বাস্তব, যে রাশিয়াতে থাকলে কি হতো গান্ধীজি? তার কোনো স্থান হতো? দেশ নেতা হতেন? জার্মানিতে থাকলে, যেখানে হিটলারের রাজত্ব, সেখানে তিনি কি করতেন? ছোট্ট একটা কাপড় পরে, একটা কৌপিন পরে তিনি লাঠি হাতে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন, আর ইংরেজ চলে যাবে। জার্মানিতে যদি এটা করতেন, জার্মানির যারা সত্যি জার্মানের বিরুদ্ধে যারা লড়াই করবে তারা চলে যাবে। এটা হয়, এটা ভণ্ডামি, তীব্র ভণ্ডামি। আমরা তাই তো বলব। এই যে বললাম, সপ্তাহে একদিন উপবাস, ছাগলের দুধ খাওয়া, আশ্রমে গিয়ে থাকা। তার আশ্রম তো চারদিকে, কলকাতা বেলঘাটা আশ্রম আছে, সোদপুরে আছে, সবরমতী আছে, কোথায় নেই, পুনেতে আছে, সব জায়গায় আছে। আশ্রমে থাকা, তারপর নিরামিষ খাওয়া, চেয়ারে বসলাম না মাটিতে বসলাম, এইসব দেখলে সাধারণ মানুষরা কি ভাবে? একটু প্রাচীন যুগের কথা মনে পড়ে যায়। প্রাচীন আমরা কাগজে যা পড়ি, বইতে, যে সন্ন্যাসীরা কিভাবে জীবনযাপন করতেন, এইসব তার সম্বন্ধে একটা ভালো ধারণা হয়। এগুলো হচ্ছে তার মুখোশ, পরিষ্কার বাংলা কথা। এই মুখোশ সরিয়ে দিলে তার আসল চরিত্র পাওয়া যায়। সুভাষচন্দ্র বললেন, রাশিয়াতে গেলে তার হয় ফাঁসি হতো, জার্মানিতে গেলে ফাঁসি হতো, ইতালিতে গেলে ফাঁসি হতো, কিংবা মানসিক হসপিটালে ভর্তি করতো। কিন্তু বাস্তব, কেউ স্বীকার করুন না করুন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু কি সুন্দর ব্যাখ্যা করেছেন একটার পর একটা ঘটনা দিয়ে। তিনি যখন বইটা লেখেন তখন 34 সাল, 14 বছর হয়ে গেছে গান্ধী যখন আন্দোলন নামে 21 সালে। 34 সালে যখন লিখছেন, 14 বছরে তিনি কি করতে পারলেন? এটা তিনি স্পষ্টভাবে বললেন যে স্বরাজ এই ব্যাপারটা নিয়ে তিনি বলছিলেন যে স্বরাজ আসবে কি আসবে না গান্ধীর নেতৃত্বে, এটা তিনি বলেছেন। একটু দেখুন, আমি আপনাদের পড়ে শোনাই। তার নিজের লেখাটা পড়াটা আমার মনে হয় অত্যন্ত ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধীর সঙ্গে বলছেন, কিন্তু স্বরাজ এখনো সুদূর একটি স্বপ্ন। 1 বছর নয়, দীর্ঘ 14 বছর দেশবাসী অপেক্ষা করেছেন, এবং আরো অনেক বছর তাদের অপেক্ষা করতে হবে। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, গান্ধীজি অনেক সময় বলেছেন 1 বছরের মধ্যে স্বরাজ আনবো, বলেছেন। আন্দোলন করার সময়, অহিংস অসহযোগ আন্দোলনের আগে তিনি এইসব চমকপ্রদ কিছু বক্তব্য রাখেন যে 1 বছরের মধ্যে স্বরাজ আনবো। সুভাষচন্দ্র এখানে সরাসরি বলেন 1 বছর নয়, 14 বছর হয়ে গেছে। আর তিনি 34 সাল তো বইটা লিখেছেন, তার 20 সালে গান্ধীর রাজনীতি প্রবেশ, অন্তত আন্দোলনের ব্যাপার। তা 14 বছরও তিনি করতে পারেন। তিনি বলেছেন যে 1 বছরে আমি করব। এরূপ চারিত্রিক শুদ্ধতা সত্ত্বেও এবং অভূতপূর্ব অনুগামীর দল পেয়েও কেন মহাত্মা ভারতকে মুক্ত করতে ব্যর্থ হয়েছেন? সরাসরি প্রশ্ন সুভাষচন্দ্রের। তার ব্যর্থতার কারণ শুনে রাখুন। ব্যর্থতার কারণ অসাধারণ ব্যাখ্যা। তার ব্যর্থতার কারণ এই যে, কোন নেতার শক্তি তার অনুগামীর সংখ্যার উপর নির্ভর করে না, নির্ভর করে অনুগামীর কি উপাদানে প্রস্তুত তার উপর। কি অসাধারণ কথা! কোয়ান্টিটির উপর নির্ভর করে না, আমার কত সমর্থক আছে, কোয়ালিটির উপর নির্ভর করে। আরো তিনি বলেছেন, সব তো পড়ে শোনা যাবে, অনেক বড়, 11 কোশ্চেন, যেটা মনে হচ্ছে বলা উচিত। স্বজাতির চরিত্র তিনি বুঝতে পারলেও তিনি প্রতিপক্ষের চরিত্র বুঝে উঠতে পারেননি। অর্থাৎ ব্রিটিশের সম্বন্ধে বলেছে। মহাত্মা যে যুক্তি প্রদর্শন করেন, ইংরেজের কাছে তার কোনো আবেদন নেই। অত্যন্ত পরিশীলিত ভাষায় ভদ্রভাবে স্বাধীনতা বজায় রেখে কি সুন্দর তিনি বললেন, ইংরেজের কাছে তার কোনো দামই নেই। অথচ এগুলো যদি আমরা বলি, অনেকে রেগে যাবে। সেই জন্য এই প্রশ্নগুলি আমরা তুলি যে গান্ধীজির ছবি এখন থাকবে কেন, টাকায় থাকবে কেন, প্রতিটি আদালতে গান্ধীর ছবি থাকবে কেন, তার কন্ট্রিবিউশনটা কি? আমরা তো অনেক রকম কথা বলি, বিভিন্ন ইতিহাস সরাসরি সুভাষচন্দ্র কি বলেছেন দেখলেন তো। ইংরেজের কাছে তার কোনো গ্রহণযোগ্যতাই নেই, কারণ ইংরেজ তাকে পুলিশ বলে ভাবে, সুন্দর পুলিশ, তার একনিষ্ঠ পুলিশ। সেটা সুভাষচন্দ্রের কথা না, এটা আরেকজন ঐতিহাসিক কথা। তিনি ব্যর্থ হয়েছেন কারণ তার সবকিছু অকপটে প্রকাশ করার নীতি চলবে না। সব জানিয়ে দিলাম ইংরেজকে আমি কি করবো,
ইংরেজি আমাদের সঙ্গে লড়াই করবে, আমরা যেন জিতবো। কি সুন্দর ব্যাখ্যা, ভাবা যায়। তা এই হলো সুভাষচন্দ্রের গান্ধীর সঙ্গে মূল্যায়ন। একটা পর্বেতে শেষ হয় না, সেই জন্য এই পর্বে আজকে এখানেই শেষ করলাম, পরের পর্বে আবার বাকিটা বলব। নমস্কার, ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে অনুরোধ করছি এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি যত লোকের কাছে শেয়ার করা যায় করবেন, এবং কমেন্ট দেবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের শক্তিশালী করে, কারণ ভারতবর্ষের ইতিহাস এখনো লেখা হয়নি, পরিষ্কার ইতিহাস, সত্যিকারের ইতিহাস, অবিকৃত ইতিহাস, বিকৃত ইতিহাস লেখা হয়েছে। ফলে অনেকের কাছে অনেক তথ্য থাকতে পারে, তারা দেবেন কমেন্টে, আমরা উত্তর দেবো। এই যেটা বললাম আজকে, তার পরবর্তী পর্বে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ।